বেগম খালেদা জিয়াকে শেষ করে দেওয়ার জন্য আমরা দেখছি হাসিনার তৎপরতা। তারেক হ্যাঁ, উনিও তো রহমানকে তারেক রাস্তায় রহমানকে গাড়ির মধ্যে অ্যাটাক করেছে। অ্যাটাক করেছে। তারেক রহমানকে কেন্দ্র করে হাসিনার এখনো যে মন্তব্য, এখনো সে হুম, হুম। যেভাবে বলছে বা যে আক্রোশ, আওয়ামী এখনো কিন্তু লীগকে উনার ফার্স্ট টার্গেট এখন যে কিন্তু তারেক আক্রমণ রহমান। করছে রহমান। সো সেই জায়গাটায় ধরেন এইসব খুচরা আবেগের কোনো জায়গা নাই আরকি। সব খুচরা আবেগ দেখায় হুম, গাড়ির সামনে গাড়ি মুভ করতে পারতেছে না, এসএসএফ কাজ করতে পারতেছে না, পুলিশ নাই, এপিবিএন নাই। ঢাকার বাইরে দেখলাম যে বিজিপিকে মোতায়েন করা হয়েছে বা পুলিশ মোতায়েন। ঢাকার মধ্যে আমি উনার আশেপাশে পুলিশ, বিজিবির এদের কোনো উপস্থিতি দেখছি না। অর্থাৎ ধরেন এক ধরনের কি বলবো? মানে হানিমুন পিরিয়ড এও মানে বেশি হানিমুন হয়ে যাচ্ছে কিনা, বেশি সম্পৃক্ততা দেখাইতে যেয়ে নিজের বিপদ ডেকে আনছেন কিনা সেটা আমরা জানি না। এখন ধরেন ওই যে আপনি দেখবেন একটু পরে দেখবেন ২ টা কমেন্টস আসবে। "তোমাদের এত মাথা ব্যথা কেন?" আরে বেটা আমাদেরই মাথা ব্যথা। তোরা তো যেয়ে ধান খেতে ঢুকাবি। তোরা যেয়া হ্যাঁ, আস্তাবলে ঢুকে যাবি। মাথা ব্যথা আমাদেরই কারণ আমরা চাই যে বাংলাদেশ স্টেবল হোক এবং আরেকটা পরিবর্তন কিন্তু মানুষের চোখে এখনো অ্যাডজাস্ট হচ্ছে কিনা আমি জানি না। এই যে নারী প্রধানমন্ত্রী থেকে একটি পুরুষ প্রধানমন্ত্রী। মানে কিছু গুণগত হুম, হুম। পরিবর্তন তো আছেই কিন্তু, না? তো ওইটাও কিন্তু মানে চোখের খাপ খাওয়াইতেও সময় লাগতেছে। তো মিনা ভাই আমরা অন্য প্রসঙ্গে যাব। তার আগে আ আমি আপনাকে একটু দেখাতে চাই। আপনি যে লেখাটা লিখেছেন, আ সেই লেখাটা নিয়ে আমি একটু আপনার সঙ্গে আ কথা বলতে চাই। একটু তপ্ত কেদারা এবং ডিজিটাল ফিতনা। এটি আপনি লিখেছেন ৮ই মে। আমাদের আসলে এর পরপরই শো করার কথা ছিল কিন্তু কথা বলার সুযোগ হচ্ছিল না আপনার সাথে এবং আমি আপনার কাছ থেকে জানবো যে এখানে আপনার মূল বিষয়টা আমরা এখান থেকে পড়লাম না। বাট আপনি যে প্রেক্ষাপটে এই লেখাটি লিখেছেন আমার মনে হয় যে সেই বক্তব্যটা আমরা একটু শুনে শুরু করি ভালো হয়। জনাব তারেক রহমান আম জাতীয় সংসদের সমাপনী দিনে যে বক্তব্যটা দিয়েছেন। এই যে চেয়ারটা আপনি দেখছেন, যেই চেয়ারে আমি এখানে বসছি আপনার সামনে মাননীয় স্পিকার, এই চেয়ারটি খুব কঠিন একটি চেয়ার মাননীয় স্পিকার। এই চেয়ারটি দেখলে মনে হয় বসতে খুব আরাম, আসলে মাননীয় স্পিকার মোটেও আরামের না। এই চেয়ারটিতে বসলে মাননীয় স্পিকার প্রতি মুহূর্তে মনে হয় যে আগুনের তপ্ত হিট আসছে মাননীয় স্পিকার। হাসার কিছু নেই, আমি যা ফিল করি আমি আপনাদেরকে তাই বলছি। মাননীয় স্পিকার, এই চেয়ারের থেকে উঠে দাঁড়িয়ে আপনার সামনে বক্তব্যে আমি হয়তো অনেক পপুলার কথা বলতে পারতাম, যেটাতে আরো অনেক বেশি তালি হতো মাননীয় স্পিকার। কিন্তু এই চেয়ার আমাকে বলে যে আমি সবসময় পপুলার কথা বলতে পারি না, আমাকে সেটাই বলতে হবে। এবং আপনি যদি দেখেন যে মা প্রধানমন্ত্রী যে কথাগুলো বলছেন, উনার আশেপাশে যেই সংসদ সদস্যগুলো আছে এগুলা মাথায় কি পরিমাণ গোবর হইলে ওরা এই কথার গুরুত্বটাই বুঝতে পারতেছে না। ওরা হাসতেছে, হাততালি দিচ্ছে। মানে প্রধানমন্ত্রী বলতেছে যে এইটা এই চেয়ার থেকে এটা তপ্ত চেয়ার, আগুনের হলকা বাইর হয়। ওরা হাততালি দিচ্ছে, ওরা খুশি। মানে এবং প্রধানমন্ত্রী যে বলছে মানে এরা এই গুরুত্বটাই বুঝতে পারছে না। অর্থাৎ প্রধানমন্ত্রীর যে ফিলিংস টা প্রধানমন্ত্রী কোন প্রেক্ষিতে এই কথাটি বলছে আপনার কাছে শুনি। আপনি তো এটা নিয়েও লেখা লিখছেন হ্যাঁ, আপনার এটা মতামত ভাই। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে উনার কিছু মন্তব্য এবং আগে যে আসলে পুরো সংসদের যে পরিস্থিতি যেদিকে যাচ্ছিল, ওই যে আমাদের ফজলু কমান্ডার সহ উনারা হিরো হয়ে গেছেন পার্থর ব্যাপারটা। এর মাঝখান থেকে উনার যে সমাপনী বক্তব্য, এটা রিয়েলি একটা আমাদের জন্য আশাব্যঞ্জক ছিল। উনি কিছু কথা বলেছেন যে, আমরা বিরোধিতা করব, আমরা ডিবেট করব, কিন্তু জাতীয় স্বার্থে সবাই একসাথে হতে হবে। এবং উনার যে বডি ল্যাঙ্গুয়েজ গুলি ছিল, উনার মনে হয় না যে এটা আসলে কোনো কৃত্রিমতা আছে। মনে হচ্ছে ভিতর থেকে উনি বলছেন ইট ওয়াজ এ ভেরি নাইস ওয়ান এবং উনার যে কতগুলি ডেলিভারি আমি দেখি যে এটা ছিল সবচেয়ে ভালো। এরকম আসলে উনি যদি এইভাবে করেন, আমার মনে হয় এইটাই সবচেয়ে ভালো হবে। যে এটা ডেফিনিটলি উনার যে স্পিচ রাইটার আছে উনারা লিখবেন। কিন্তু ওই দিনের ডেলিভারিটা সত্যি চমৎকার এবং এদের কনটেন্ট টাও ছিল খুবই ভালো। সবগুলি। উনি যে তপ্ত চেয়ারের কথা বলেছেন, তারপরে যে বিরোধী দলের সাথে আপনি দেখেন বিরোধী দলের যে নেতা ছিলেন, বিরোধী দলের উপনেতা এটা যে ইনস্ট্যান্ট উনি কিছুটা আ হিউমার বা এগুলি এড করেছেন, এটা কিন্তু খুবই প্রাণবন্ত মনে হয়েছে। এবং এটা বজায় থাকুক এটা হয়তো অনেকেই চায় না। এই ২ টা দলের মধ্যে এখন দেখেন আমরা ৫০ বছর যে কথাগুলির জন্য বারবার একটা গ্রুপ আমাদেরকে গুপ্ত বলে।
50 বছর আমরা আপনার হয়তো খেয়াল আছে আপনার এই অনুষ্ঠানেও আমরা কিন্তু ওই যে আপনি যে কথাগুলি বললেন, আমরা আওয়ামী লীগের জন্য অনেক পরামর্শ ছিল। এগুলি যদি শুনতো আজকে এদের এই দুর্দশা হতো না। বিশেষ করে আমরা একটা কথা বলেছিলাম যে পরপর ৫ বার জাতিসংঘের অধীনে আপনারা দেন। এটা বলছিলাম এই কারণেই যে তারা হয়তো ভয় পাচ্ছে। যে বাঘের পিঠে চড়ে বসছে এখান থেকে নামার কোনো উপায় দেখছে না। সেই রাস্তাও আমরা দেখিয়ে দিয়েছিলাম। এইটা যদি মনে করে শুনতো, এখন যদি এখনো তো এদের অনেক সময় আছে। এখন তো আফসোস করবে যে আমরা যে কথাগুলি বলেছিলাম। তখন একই সঙ্গে আমার মনে হয় একটা লেখা আমি বলেছিলাম, দেখেন এই যে জামাতকে আপনারা শেষ করে দিতে চান। জামাত ছিল চক্ষুস্বর। এই জামাতের যে জনসংখ্যা আছে, এরকম জনসংখ্যা শ্রীলঙ্কার পুরো দেশটিতে নাই। দেশমির আপনারা পুরা শ্রীলঙ্কার মতো একটা জনসংখ্যাকে, একটা জনগোষ্ঠীকে আপনারা ভ্যানিশ করে দিতে চান। আপনারা নির্মূল করতে চান। এটা অসম্ভব। এটা যদি এই কথাগুলি শুনতো না, আপনাদের করতে হবে কি জামাতের সাথে এটা অ্যাডজাস্ট করতে হবে। এই কথাটা ছিল আওয়ামী লীগের জন্যে। এবং এখনই আনফরচুনেটলি দেখা যাচ্ছে একই ভূত, একই শক্তি কিন্তু কাজ করতেছে এখন বিএনপির উপরে। বিএনপির মাথায় ঢুকানো হয়েছে এরা কিভাবে যেতে পারবে, দক্ষিণপন্থার উত্থান হয়ে গেছে। আপনারা কিসের দক্ষিণপন্থার ভয় পান? এটা মুসলিম মেজরিটি কান্ট্রি। এখন এই মুসলিম মেজরিটি গো টু দ্য মালয়েশিয়া, গো টু দ্য টার্কি। দে আর মডার্ন এবং মডার্ন মুসলিম এবং আমরা ওইদিকে হলে আমাদের সমস্যা কোথায়? এটা আপনাদের শরীরের মধ্যে যে হাড় কটমটে রোগ ছিল এক রানীর, সেই আপনাদের শরীরে এই ইসলাম দেখে একটা হাড় কটমটে রোগ। এটা আপনারা বেশি না। কিছু সংখ্যক নাস্তিক। এখন এই কিছু সংখ্যক নাস্তিকদের মনোরঞ্জনের জন্য, মনোতুষ্টির জন্য সারা দেশকে আমরা বিপদে ফেলতে পারি না? সমস্যা কোথায়? এখন মনে করেন যে আপনারা এই যে আমাদের পাশের দেশে শুভেন্দু সরাসরি বলেছে যে জয় শ্রীরাম বলতে হবে। মানে এখন যদি আপনি কি দেখেছেন বাংলাদেশে কখনো এই জামাতের প্রথম সারির নেতা দূরের কথা, জেলা সারির নেতা দূরের কথা, থানা লেভেলের দূরের কথা, কারো মুখে বলছে যে আমরা জোর করে হিন্দুদেরকে কলেমা পড়াবো? ওরা কিন্তু বলে দিয়েছে, এই শুভেন্দু বলেছে, সে এখন মুখ্যমন্ত্রী। ওই দেশে যদি হতে পারে, হোয়াট ইজ দ্য প্রবলেম? এরা যদি হিউম্যান ডিগনিটি মেনে চলে, আমার কথা হলো চিন্তা করেন, জামাতকেও খেয়াল রাখতে হবে। ওদের কিছু কিছু উচ্চারণ আমার কাছে আপত্তিজনক মনে হয়েছে। আমি আপত্তিজনক বললাম যে এই অর্থে এটা নট অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে, নট পলিটিক্যালি কারেক্ট মনে হয় নাই। আমি কিন্তু আমার এই কথাই আমি উল্লেখ করেছি, বিশেষ করে ওনাদের অধ্যাপক মুজিবুর রহমান উনি কিন্তু বলেছিলেন যে শরিয়া আইন, কিন্তু শরিয়া আইন আপনার এই যে আপনি কথাগুলি ল্যাঙ্গুয়েজ গুলি বলেন, এটা তো মানুষের কাছে পরিচিত না। কাজে আপনি এটা না বলে অন্যভাবেই বলতে পারেন আইনের শাসন। আমি মনে করি আইনের শাসন আর শরিয়া আইনের মধ্যে পার্থক্য নাই। আমি ওখানে একটা লিখেছি, এক ভদ্রলোক বলেছেন আমরা ইসলামকে দেখি কোথায়? ইউরোপে। কিন্তু মুসলিম দেশে আমরা মুসলিম দেখি কিন্তু ইসলাম দেখি না। এটা এই কথাগুলো আপনারা চিন্তা করেন। কাজে আপনাকে ল্যাঙ্গুয়েজ যখন আপনি ব্যবহার করেন, এমন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন সেটা ভয় পায়। এবং আরো কিছু কিছু বিষয় আছে। মনে করেন আপনারা ক্ষমতায় আসলেন, তাহলে কি আবার যদি পরের বার ফেল করেন, আপনারা কি ক্ষমতা ছাড়বেন নাকি ক্ষমতা আঁকড়ে ধরবেন? কারণ শরিয়াতে এই জিনিসগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে। এবং দেখা যাচ্ছে আমি অ্যাপ্রিশিয়েট করি আমাদের যে বিরোধী দলীয় নেতা, উনার উচ্চারণগুলি, উনার যে কথাবার্তাগুলো অনেকগুলি সেটা মডার্ন। আপনি ইউ হ্যাভ টু ট্রান্সলেট ইউর আইডিয়া ইনটু মডার্ন ল্যাঙ্গুয়েজ। এ তো সমস্যা নাই। আইনের শাসন, সেই শরিয়া আইন, আইনের শাসন আমার কাছে কোনো পার্থক্য মনে হয় না। এবং ওইখানে হয়তো আরেকটা জিনিস আমি বলেছি, দেখেন জিয়াউর রহমান বলেছেন যে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। এটা কিন্তু এটা কিন্তু উনি কোনো ওয়াজ মাহফিলে বলেন নাই। উনি আমাদের সংবিধানে এড করেছেন, পার্থক্যটা খেয়াল করেন। আর আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস যদি থাকে, তাহলে তো আমাকে আর অন্য কিছু দরকার পড়ে না। আমি এইখানে অনেক কিছু কভার করে যায়। কাজে তার মুখ রাইট। দিয়ে আপনি কি সেই হ্যাঁ, না তার মুখ এখন দিয়েই ধরেন আসলে আসলে ধরেন মানে আমরা যেটা দেখছি যে আপনার মনে আছে নিশ্চয়ই যে আ আ মাহমুদুর রহমান, আ আমার দেশের সম্পাদক মাহমুদ ভাই, তিনি বেগম খালেদা জিয়ার আ শোক সভায় একটা কথা বলেছিলেন যে তারেক রহমানের প্রধানমন্ত্রিত্ব একটা বিশাল চ্যালেঞ্জ। কারণ তারেক রহমানের কার্যক্রমের সাথে মানুষ ১ম এ মিলাবে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার ডিসিশনের সাথে। খালেদা জিয়া কি করেছিলেন, জিয়াউর রহমান কি করেছিলেন বা কি করতেন, এরকম বিষয়টি ১ম মানুষের মাথায় আসবে। কারণ তাদের এ এ তারেক রহমানের সাথে এই ২ টা এক্সাম্পল খুবই রিলেটেডলি মানুষের মাথায় কাজ করবে। তো আমরা আসলে ধরেন ৩ মাস গেলেও মানে আমরা এখনো ধরেন হচ্ছে ওই যে যেটাকে বলা হয় মিডিয়া কথা আরকি। যেটা আমার জায়গা থেকে আমি বলছি মিষ্টি কথা। আমরা এখনো বলছি যে এটা বোধহয় ঠিক হচ্ছে না, এটা বোধহয় দেখা উচিত, এটা বোধহয় বাড়াবাড়ি হচ্ছে। সেই জায়গাগুলো আমরা বলে যাচ্ছি এবং আস্তে ধরেন খবর তো অনেক খবরই তো আসছে।
তো আমার মনে হয় যেন ইতিমধ্যে অবশ্য প্রধানমন্ত্রী বেশ কিছু বিষয় চেক দিয়েছেন। প্রধানমন্ত্রী বেশ কিছু বিষয় নিয়ন্ত্রণ করেছেন। সে তথ্যও আছে কিন্তু। যে কিছু বাড়াবাড়ির জায়গায় কিন্তু উনি নিজে সরাসরি হস্তক্ষেপ করেছেন। তো এখন আ মানে এভাবে যদি এ মানে নিরাপত্তার জায়গাতেই যদি এসএসএফ আউট হয়ে যায়, মানে এ টেঙ্গারা এসে দখল করে, তো সেখানে সব খবর উনি পাবেন কিনা, পাচ্ছেন কিনা সেটাও কিন্তু একটা প্রশ্ন। তো মিনা ভাই আজকে আর আমরা বেশি লম্বা করব না। আমি আবারও ওনার সিকিউরিটি কনসার্ন টাকে সামনে আনতে চাই। ২ টা ফুটেজ আমি আবারও দেখাতে চাই যেটা খুবই আনএক্সপেক্টেড ফুটেজ এবং এইটা আচ্ছা, কোনোভাবেই হতে পারে না। কনক জি, ভাই যে হয়তো কথা আমরা শেষ করি। নাহলে যেহেতু আসলে রিলিজিয়াস ব্যাপারে সেনসিটিভ এটা অন্যদিকে টেনে নিতে পারে অনেকেই। যে হুম, আমি কথাটা বলছিলাম যে আমি শরিয়ার কিন্তু বিরোধী না। আমি এটা বলছি আমাদের we have to translate your idea into modern language যে Gen Z জেনারেশন যেভাবে বুঝবে, বাইরের মানুষ যেভাবে বুঝবে। আমি দেখি যে অনেক ক্ষেত্রে আমাদের দুর্বল পয়েন্ট হলো এইটা। আরেকটা যে জিনিস হলো এটার উদ্দেশ্য হলো যে আমি আরেকটা যে জিনিসটা অনেকটাই করেছি যে আপনাদের মনোযোগের জন্য বলছি যে দেখেন আল্লাহ তাআলা কিন্তু ৮ টা বেহেশতি দিয়েছেন। আমরা সবাইকে কেন জান্নাতুল ফেরদৌসে জোর করে আপনাকে ফার্স্ট ক্যাটেগরি হতে হবে। আপনার সাথে আমার সামান্য কিছু ডিফারেন্স হতেই পারে। এটা আমি বলছি যে বৃহত্তর একটা ঐক্যের জন্যে। এখানে কিছু পাপী থাকবে, কিছু ভালো মানুষ থাকবে, সবাইকে নিয়ে আমাদের একসাথে হতে হবে এবং বিএনপি এবং জামাতের ভিতরে আমার এতে কোনো সমস্যা নাই। আমি এইখানেই কাজ করব। এই ২ টা দলের মধ্যে হ্যাঁ, আপনারা মিলে যান, মিশে যান, এক হয়ে যান সেটা চাই না। কিন্তু একটা আপনাদের হারমোনি থাকতে হবে। হারমোনি ইন ডাইভার্সিটি। এই যে বিপরীত থাকবে তারপরেও একটা হারমোনি থাকবে এবং এইটাই গণতন্ত্রের দাবি। এটা যে আমি নতুন করে বলছি তা না। এবং বিএনপি জামাতের জন্য না, এইটা দেশের জন্য দরকার। এবং এটার জন্য আরেকটা যে ডিজিটাল ফেতনা একটু ২ মিনিট আমি বলে রাখি। এটা হলো যে আপনারা এখানে যদি এই যে কথাটা বললেন যে বিতাড়িত ইবলিস শয়তান সে কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যায় না। ওরা আরো অ্যাক্টিভ হয়েছে এই ২ টা দলের মধ্যে আর এর সমস্যা আরো যেন যত বাড়াবে তাদের জন্য সুবিধা হবে। এই কারণেই তারা পেছন থেকে এই যে এমনও হতে পারে একসময় হয়তো সে শিবির সেজে হয়তো বিএনপির বিরুদ্ধে বলবে বা বিএনপি সেজে আবার শিবিরের বিরুদ্ধে বলবে। এই ব্যাপারগুলিতে চেক দেওয়ার জন্য আমি অনুরোধ করেছি বিএনপি এবং জামাতের মধ্যে থেকে একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম আপনারা তৈরি করেন। ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম হয়তো বিএনপি থেকে ৫ জন এবং জামাত এবং এনসিপি থেকে ৫ জন। যারা ঠান্ডা মাথার একটু সমস্যা ক্রাইসিস গুলি করতে পারে। তা না হলে যখনই দেখবেন ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে এরা ইয়াং মানুষ, এদের উত্তেজনা হতে পারে, গরম মাথা যেকোনো সময় বেজে যেতে পারে এবং এটা বাজানোর জন্য ইবলিস শয়তান কিন্তু বসে আছে। কাজেই আপনাদের ভিতরে আবারও আমি পার্সোনালি যোগাযোগ করেছি যে ২ নেতার সাথে আমি হয়তো আমাদের মেসেজ পাঠিয়েছি, উনারা পড়েছেন এবং আমির সাহেব উনি আবার ফোনও করেছিলেন আমাকে। তো এটা আমরা এইজন্য ভালো লাগে। উনার কিছু ব্যাপার খুব ভালো লাগে। হি ইস ভেরি মাচ অ্যাক্টিভ। একটা আগ্রহ আছে। তা আপনাদের এই ২ জনের প্রতি অনুরোধ আপনারা এমন কিছু করেন, হ্যাঁ, আমি বলি না যে আপনারা একজন আরেকজনের সমালোচনা করবেন না, এটা থাকবেই। কিন্তু তারপরেও একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম আপনারা তৈরি করেন যেটা এই সমস্ত ইগুলি খুব তাড়াতাড়ি করতে পারবে। যখনই কোথাও বেজে গেল জি, না অবশ্যই। এটা তাহলে অনেক আমি সহজ হবে। না, আমি জি, আপনার সাথে একমত মিনার ভাই এবং ধরেন যে আমি মনে করি যে কি শাসন আসবে শরিয়া শাসন, ইসলামী শাসন, কি শাসন এগুলার থেকে বড় কথা হচ্ছে এখন আপনি আগে ভারত ঠেকান। ভারত আবার হ্যাঁ, ঢুকে গেছে। ওইটা ঠেকান। ওইসব জায়গায় হ্যাঁ, ঐক্যমত হন। একসাথে নিজের হন, একসাথে হন। নিজে একসাথে হন, নিজের ইবাদত নিজে করেন। আল্লাহর সঙ্গে কারো শরিক করেন না। আল্লাহর দেয়া নিয়ম কানুন মানেন। এ হুম। আগাইতে থাকেন। মানে এত বৃহদাঙ্গিকে না, ভাবার না, কিছু নেই। আরেকটা জিনিস চিন্তা করেন যে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস আমি মনে করি এটা ধরলে 80% কিন্তু বিএনপিও কভার করে, 80% আপনার যেটা জামাতও কভার করে। আপনার 20% এর জন্য আপনি রেখে দেন, you will get হুম, to হুম, the হুম, হুম, হুম। জান্নাতুল ফেরদাউস। আর রাইট। ওদেরকে অন্ততপক্ষে সাধারণ জান্নাতেও আসুক না। কাজেই হুম। একসাথে হন, সুযোগ আছে। তাই না? এই এবং শয়তানের হাতে ধরেন আমরা দেখছি যে কিছু সুযোগ পাইলেই একটু ফসকা গেরো হইলেই ধরেন উন্মাদনা শুরু হয়ে যায় চারিদিকে আরকি, হ্যাঁ? এটা হবে না, ওইটা হবে না, হ্যান হবে না, ত্যান হবে না। তো আমার মনে হয় যে এই জায়গাগুলো থেকে মানে বাংলাদেশটা তো ধরেন ১৭ বছরে যে পর্যায়ে গেছিল সেখান থেকে আসলে মানে রিটার্ন ব্যাক এর পথে আছে। ইউনূস সাহেবের উপর আমরা আস্থা রাখছিলাম। ইউনূস সাহেব কিছুই করতে পারে নাই। আরো লেজে গোবরে করে দিয়ে গেছে। তো এখন ধরেন তারেক রহমান সাহেবের নেতৃত্বে যেই কাজগুলো শুরু হয়েছে আমি এখন পর্যন্ত দেখছি যে উনার ইনটেনশন ইস ভেরি গুড। উনার আন্তরিকতা ভালো। কিন্তু উনার এই আন্তরিকতা বা ইনটেনশন এর যে সরলত্ব এটাকে যেন উনার বিপক্ষে ব্যবহার না হয়, উনি যেন ক্ষতির সম্মুখীন না হয়। তার জন্য আসলে এত কথা বলা আরকি।
তো এখন ধরেন এবং এই গুপ্ত, গুপ্ত, সুপ্ত, লুপ্ত এগুলো বলে আসলে আমরা আওয়ামী লীগকে শক্তিশালী করছি। আমরা বিএনপির আ যারা মানে ধান্দাবাজ অংশ, যারা ধান খেতে লুকাই ছিল, গা ঢাকা দিয়েছিল, যারা এখন আবার সুবিধার জায়গায় চলে আসছে, তাদেরকে মানে তাদের গায়ে লাগতেছে। তারাই আসলে এই কনক ভাই, কনক বিভাজন ভাই, তৈরি করতে চাচ্ছে। আপনি জি। যেটা বললেন আমি যেটা একটু এড করি। এখন বিএনপির মধ্যে এখন সবচেয়ে বড় বিএনপি হয়ে গেছে যে জামাতকে কড়াভাবে গালি দিতে পারে। হ্যাঁ, আমি হ্যাঁ, খেয়াল হ্যাঁ। করে দেখছি। এরা এমনভাবে করেছে আপনি যে আচ্ছা একটা লোককে আমি গালি দিব আমি তো জিজ্ঞেস করব কেন দিব? আপনি যখনই জিজ্ঞেস করবেন আপনি গুপ্ত। মানে কাজেই ওরা এমন একটা সিস্টেম করে ফেলছে যে আপনাকে গুপ্ত বানায়ে ছাড়বে। না তো এই জিনিসটাতে আমার কনসার্ন হচ্ছে ভাই কে আমারে গুপ্ত বলল, কে আমারে সুপ্ত বলল কিছু যায় আসে না। কিন্তু আমার কনসার্ন এর জায়গাটা হচ্ছে যে এটাতে মানে বিতাড়িত হাসিনা শক্তিশালী হচ্ছে। বিতাড়িত হুম, হাসিনার দল শক্তিশালী হচ্ছে। আপনাদের মানে রুল অ্যান্ড ডিভাইড মানে আপনি হাসিনা আবার রুল করতে ঢুকতেছে বা আওয়ামী লীগ আবারও মানে কি বলবো সম্মুখ সারিতে চলে আসবে যদি এই ডিভাইডেশনটা তৈরি করা যায়। স্পষ্ট যদি বিভক্ত করা যায় এবং এটার জন্য আমি মনে করি এটা একটা ভালো অস্ত্র। মিনা ভাই আমরা অনুষ্ঠান খুব বেশি আর লম্বা করব না ৪০ মিনিট হয়ে গেছে। আবারও তারেক রহমান এর মনোযোগ আকর্ষণ করছি, প্রধানমন্ত্রীর মনোযোগ আকর্ষণ করছি, তার আ নিরাপত্তা উপদেষ্টার মনোযোগ আকর্ষণ করছি এবং আরেকটি প্রসঙ্গ আছে তার নিরাপত্তার জায়গায়। ওই যে প্রধান চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ একটা আছে কিন্তু। এটা ২০০৯ এর নির্বাচনের পরে বেগম খালেদা জিয়ার নিরাপত্তার জন্য করা হয়েছিল। সিএসএফ ওরা ওই যে এসএসএফ এর মতো ভেস্ট টেস্ট পরে ঘুরে বেড়ায়। সিএসএফ এসএসএফ এর একটা ধাক্কাধাক্কি আছে। বুঝছেন তো? এবং সিএসএফ এটা এ তো এই কিছু সাবেক কনফ্লিক্ট টা আমার মনে হয় এটা যখন উনি বিরোধী দলীয় থাকেন তখন প্রয়োজন থাকতে হ্যাঁ, পারে। হ্যাঁ, আমার হ্যাঁ। কাছে এখন কোনো আমি এটা এখন প্রয়োজনীয়তা এটার ফিল কোন করি না। যৌক্তিকতা নাই। বরং কারণ এটাকে কইরা এটা আরো কনফ্লিক্টিং হয়ে যেতে পারে। এই ধরুন ডিভাইডেড রোল আমার সিকিউরিটি বা সেফটির জন্য উই আর দ্যা সেফটি ইঞ্জিনিয়ার অ্যাজ ওয়েল। যখনই আপনি সেফটির ব্যাপারে ক্লিয়ারলি ডিফাইন থাকতে হবে এটা কার দায়িত্ব। যখনই ডিভাইডেড দায়িত্ব থাকে এটা কেউ করবে না। কাজেই এটা খুব রিস্কি। যাকে দেয় একজনকে দিতে হবে। ডেফিনিটলি এটা এসএসএফ পাবে। এখন আর যে উনার চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স এটার আমি আসলে কোনো দেখি না। না প্রয়োজনীয়তা এবং দেখি না। এবং এবং আরেকটা বিষয় আমি শুনলাম ভিতর থেকেই একজন বলল যে ওই সিএসএফ এ তো ধরেন আবার সাবেক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংখ্যাই বেশি। তো এখন ওই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবার এখন যে এসএসএফ এ আছে তার সিনিয়র আর্মিতে। আচ্ছা। সে আবার তারে স্যার ডাকতে হয়। বুঝছেন? ওই স্যার আবার স্যারের মতো করে মানে দেয়ার চেষ্টা করে। এ এ তো এ আমার মনে এটা হয় যে একটা মানে সিএসএফ কিছু বিশৃঙ্খলা। করা আমার উচিত। মনে হয় এই আমি চরম জি। বিশৃঙ্খলা এটা। না আমি এটা নিয়ে একটা কাজ করব। আমি কিছু ডেটা পাচ্ছি। পেলেই কাজ করব। আমার মনে হয় যে তারেক রহমান যেভাবে চাচ্ছেন, যেভাবে আগাচ্ছেন, আগাক। কারণ আমি যতটুকু ইন্টারনালি যতটুকু জানি, উনি অনেক বিষয় নিয়ন্ত্রণ করেছেন এবং আশা করি সামনে আরো করবেন। অ্যা মা বাট উনার নিরাপত্তার জায়গাটা যদি নিশ্চিত হয়, আমার মনে হয় যে এটার জন্য এটা উনার জন্য আরো কমফোর্টেবল হবে আরকি। আমি ২ টো ফুটেজ আবারও দেখাতে চাই। এগুলা যদি উম উম আমি দেখাই আরকি। মানে স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়ন্ত্রিত ভিভিআইপি বহরে এটা মানে অবিশ্বাস্য একটা দৃশ্য। আর যেটা আমরা আজকে শিরোনাম করেছি এই ফুটেজটা আমার কাছে ক্লাসিক ফুটেজ মনে হচ্ছে বুঝছেন? মানে বাংলাদেশে আমরা এটা করতাম আরকি। "এই ভাই জায়গা দেন ভাই, জায়গা দেন ভাই, গাড়িকে একটু যাইতে দেন।" ভাই 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 এ সাইকেল এটা সাইকেল 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 প্লিজ প্লিজ সাইড 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 ভাই 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 চাপেন না চাপেন না চাপেন না চাপেন না গাড়ি পিছনে গাড়ি পিছনে গাড়ি পিছনে মানে সাইড চাপেন না, গাড়ি তো যাইতেছে না। এটা মানে প্রধানমন্ত্রীর গাড়ি বহরের মানে ক্ষেত্রে ভাবাটা মানে আপনি দেখেন এবং আশেপাশে কোনো নিরাপত্তা বাহিনীর কেউ নাই কিন্তু। না এসএসএফ, না আর্মির কেউ, না পিজিআর এর কেউ নাই কিন্তু। একটা পুলিশও নাই। তো আমার মনে হয় যেন এই জায়গাগুলা থেকে বের হয়ে আসা উচিত। গাড়ি যতই বুলেট প্রুফ হোক, কোন বুলেট প্রুফই আসলে বুলেট প্রুফ না। কেউ যদি কারো ক্ষতি করতে চায় এ সেটার জন্য আসলে কোনো কিছু লাগে না আসলে। মানে কেউ যদি ডিসিশন নেয় যে আমি এখানে কিছু একটা করব, মেবি আমি মারা যাবো। আমারে হুম, মেরে ফেলবে বা আমাদের ধরে ফেলবে সেটা ভিন্ন জিনিস।
কিন্তু আমি যদি ক্ষতি করতে চাই কারো, সেটা পৃথিবীর কোনো কি বলবো? কোনো প্রোটোকল দিয়ে এটা ঠেকানোর কোনো সুযোগ নাই। তো সেই জায়গাটায় আ তারপরেও আমরা চাই যে উনি পূর্ণ নিরাপত্তার মধ্যে থাকবেন। জনবিচ্ছিন্ন হবেন না সেটাও আমাদের প্রত্যাশা। বাট জনবিচ্ছিন্ন না হয়েও পূর্ণ প্রোটোকলে থাকা যায়। আমার মনে হয় যে সেই জায়গাটায় তার আশেপাশে যারা আছেন সবাই মনোযোগী হবেন। মিনা রশিদ আপনার সর্বশেষ মন্তব্য জানতে চাই। হ্যাঁ, কনক ভাই যে আজকে আরেকটা কথা আমরা বলতে চাচ্ছিলাম যে এই যে বললেন যে জনবিচ্ছিন্নতা কাটাইতে হলে উনার অন্যান্য মেকানিজম বের করতে হবে। বিশেষ করে মিডিয়ার। এখন মিডিয়ার দেখা যাচ্ছে আনফরচুনেটলি আমাদের এখানে মিডিয়ার ২ টা ভাগ আছে। একটা হইলো ব্রাহ্মণ মিডিয়া, আরেকটা হইলো নমঃশূদ্র মিডিয়া। কেন যেন আমাদের প্রধানমন্ত্রীর পাশে সেই ব্রাহ্মণ মিডিয়া যারা উনার অনেক ক্ষতি করতে চেয়েছে। আমরা অন্যদিন হয়তো আলোচনা করবনে। তাদেরকে শুধু সেইখানে জায়গা না দিয়ে আমি অনুরোধ করব তারেক রহমান সাহেব উনার একটা এই ধরনের উদারতা আছে। সেই উদারতার সুযোগ নিয়ে শুধুমাত্র ব্রাহ্মণ মিডিয়ায় ভিতরে যাচ্ছে। আমরা চাবো যে একই সাথে এটা উনার দায়িত্ব না যেহেতু ব্রাহ্মণ এবং নমঃশূদ্র একসাথে মিশে না উনারা একটা ব্র্যান্ড নাম দিয়ে আসে। কাজেই ওই নমঃশূদ্রের যে মিডিয়া আছে দয়া করে ওদের কথাও শুনেন। ওদের কথাগুলি শুনেন। আপনারা জানেন আমি যে নমঃশূদ্র বলতে কাদেরকে বলতে যাচ্ছি। ওই মিডিয়ার কিন্তু আমাদের একটা নমঃশূদ্র মিডিয়া। উনারা যেরকম মাহমুদ ভাই নিজেই বলেন যে, "আমি তো নমঃশূদ্র মিডিয়া।" তো কাজেই অনুরোধ করব ওই ব্রাহ্মণদের সাথে নমঃশূদ্রকে দেখেন, এই কয়েকটা পেপার পড়েন, প্রতিটা পড়েন। আমি বলব না শুধু একটা পড়েন। না মিনার তাহলেই ভাই, কিন্তু আপনার জন্য হ্যাঁ, মিনার ভাই ব্রাহ্মণ নমঃশূদ্র বাদ দেন। তারেক রহমান তার মন্ত্রিসভায় যাদেরকে বসিয়েছেন, এর মধ্যে কি তাকে তীব্র মাত্রায় অপছন্দ করে এরকম লোক নাই? হুম, তারেক আছে। রহমানের মন্ত্রীদের মধ্যে কি তারেক রহমানের অমঙ্গল চায়, ক্ষতি চায় এরকম লোক নাই? এ প্রসঙ্গে আজকে আমরা নাই বা গেলাম। আছে না? আছে তো। তো উনি কি কি খেলতে চাচ্ছেন? মানে উনি কি করতে চাচ্ছেন? মানে আমি মাঝে মাঝে এটা চিন্তা করি আরকি। হ্যাঁ? যে মানে আপনি কি দেখতে চাচ্ছেন? তো আপনি ব্রাহ্মণ নমঃশূদ্র তো অনেক পরের ব্যাপার। মানে এটা তো ছিল, আছে। না, বাট এটা এটা আমাদের সবার চোখেই পড়েছে। এখন মনে হ্যাঁ, করেন এইজন্য তাই। কথাটা বলার উদ্দেশ্য হলো, আরেকটা যে জিনিস হয়েছে যে আমি একটু বলে দেই যে মাহমুদ ভাই কিন্তু একটা কথা বলেছিলেন আরেকটা যে ১৭ বছর আপনি দেশে ছিলেন না। হুম। কাজেই আপনি অনেক কিছু জানেন না। এই কথাটা কিন্তু আমি প্রতিবাদ করেছিলাম মাহমুদ ভাইয়ের। আমি উনার কলামে, উনার পত্রিকায় লিখেছি এবং উনি এটা কিন্তু পুরো একটু এডিট করেন নাই। বরং আমাকে ফোন করে বলেছে যে, "তুমি যে কথাটা বললা আমি তো এটা বলি নাই। দেখেন কতটুকু।" একদম উনার পত্রিকায় কিন্তু আমি কথাটা বলেছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে, কেন জানি এখন মাহমুদ ভাই কি আসলে খুব একটা মিথ্যা বলেছেন? এখন এটা অ্যাবসোলিউটলি যদি কারেক্ট। তারেক আপনি না, অ্যাবসোলিউটলি কারেক্ট এখন অবজারভেশন। কিন্তু আমি আজকে আপনার এই অনুষ্ঠানের মধ্যে মাহমুদ ভাইয়ের কাছে এটা বলছি। মাহমুদ ভাই তো মনে হয় কষ্টও পেয়েছিলেন যে আমি এটা বিরোধিতা করলাম উনার কথাটা এমন অনেকটা কি বলবো যে নেকেড ভাবে এটা আমার বিরোধিতা করা হয়েছিল। আমি ভাবছিলাম না উনি ১৭ বছর কাছে আমি জানতাম হি ওয়াজ কানেক্টেড। কিন্তু কানেক্টেড থাকলেও অনেক সময় হয়তো সেই কানেকশন হয় না। এখন এইগুলি কিন্তু ডিসপ্লে করে এবং এই কারণে আমি বলছি যে আপনি যেটাই করবেন এটা কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু মানুষ মনিটর করছে। আপনি যা বলবেন সেটাই মানবে সেটা না। এবং এখন দুনিয়া কিন্তু অনেক অ্যাডভান্স হয়ে গেছে। সেই না ওটাই, ২০০১ এর মতো ওটাই, নাই। ওটাই জি। মিনার ভাই ওইটাই কাজে ওইটাই আমার অনুরোধ থাকবে আমার অনুরোধ থাকবে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে প্রাইম মিনিস্টারের কাছে, আমাদের মাননীয় প্রাইম মিনিস্টারের কাছে যে আপনি যেন এমন কিছু করবেন না কারো বিশেষ জায়গায় যাওয়ার দরকার নাই। জনসম্পৃক্ততা হওয়ার জন্য এরকমভাবে নিজের সিকিউরিটিকে রিস্কে নেওয়ার দরকার নাই। অনেক মেকানিজম আছে যেটা আপনি মানুষের কথা বুঝতে পারবেন। আমি এটাই অনুরোধ এবং থাকবে এবং ব্যবহার আপনি করেন। যেটি বলছিলেন যে মাহমুদুর রহমান যেটি বলেছিলেন সেটি যে কতটুকু কারেক্ট এটা উনার জি। আশেপাশে যারা এখন আ মানে ঠাঁই পেয়েছে, আশেপাশে উনার যারা এখন অবস্থান নিয়েছে তাদের চেহারা দেখলে আমরা বুঝি যে ১৭ বছরে অনেক ইনফরমেশনই উনার কাছে ক্লিয়ারলি ছিল না। তাকে যেভাবে ব্রিফ করা হয়েছে সে ব্রিফিং অনুযায়ী তিনি আ বুঝেছেন এবং তার সিদ্ধান্ত নিয়েছেন। তো আমার মনে হয় যেন দিস ইস ভেরি আর্লি টু কমেন্ট। আ আমার মনে হয় যে আরেকটু যাক। বাট ১ম এ উনার নিরাপত্তার জায়গাটা ঠিক হোক। তারপরে নিশ্চয়ই এই জায়গাগুলো গুছিয়ে নিতে পারবেন। কারণ আমরা বাংলাদেশের মঙ্গল চাই। আমি কিন্তু বিএনপির পক্ষের কিছু বলছি না। কোন সেটাই দলের আমাদের পক্ষে বড় না। কথা। দেশ আমরা আমাদের চাচ্ছি সবার বড়। বাংলাদেশের মঙ্গল হোক। কারণ তারেক রহমান আ তার যে ভিশন দেখাচ্ছেন বা তার যে বক্তব্য তাতে আমরা আশা করতে চাই যে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে, ভালোর দিকে যাবে। মানে এবং স্বৈরাচারের কাছে আমরা ফিরে যাব না। আমরা মত প্রকাশ বা আমাদের মানবাধিকারের জায়গাটা লুণ্ঠিত হবে না। তো জনাব বিনয় রশিদ আপনাকে অসংখ্য ধন্যবাদ।
নিশ্চয়ই আপনাকেও ধন্যবাদ। অনেকদিন গ্যাপ হয়ে যাচ্ছে ভাই আপনার সাথে। একটু দেখি নিয়মিত করা যায় কিনা। আমিও এত আচ্ছা, ঝামেলা চেষ্টা করব। জি, জি, ভালো থাকেন মিনার ভাই। কথা হবে আল্লাহ ইনশাআল্লাহ। হাফেজ। দর্শক এতক্ষণ যে অনুষ্ঠান শুনলেন নিশ্চয়ই আপনি আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। আমরা এর আগেও অতীতে বেশ কয়েকটা অনুষ্ঠানে আমি বলেছি যে বিএনপি এখনো মনে করছে যে তারা ২০০১ সালে আছে। মাঝখানে ২৫ টা বছর পার হয়ে গেছে। ২০২৬ এখন। এখন আর সেই বাংলাদেশের গণমাধ্যম, মিডিয়া, টেলিভিশন এই সকল কিছুর থেকে সোশ্যাল মিডিয়া অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং গণমাধ্যম হয়তো অনেক কিছু ভয় দেয় না, অনেক কিছু নির্দেশিত হয়ে দেয় না, অনেক কিছু ব্যক্তিগত লাভের কারণে হিসাব করে দেয় না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু এইসব কোনো অ বালাই নাই। তারা যেখানে যাই পাচ্ছে প্রত্যেকের হাতেই ফোন, প্রত্যেকের হাতেই ইন্টারনেট যুক্ত টেলিফোন। যে যেভাবে পারছে সকল কিছু কিন্তু সামনে চলে আসছে। সো ২০০১ ভেবে নিজের পায়ে কুড়াল মারবেন না। আর জনাব তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা, এসএসএফ এর প্রধান প্রত্যেককে বলব যে দয়া করে অ্যা রেড বুক ফলো করুন। রেড বুক অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করুন। জনবিচ্ছিন্নতা আমরা চাই না। কিন্তু যেভাবে চলছে এভাবেও বোধহয় চলা উচিত হচ্ছে না। এভাবেও চলা বোধহয় ঠিক হচ্ছে না। এটি অনেক বড় ঝুঁকি তৈরি করছে। দুর্বৃত্ত বা যাদের অন্য কোনো উদ্দেশ্য আছে তাদেরকে হয়তো পথ দেখাবে কোনোভাবে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে কোনো ক্ষতি করা যায় সেই রাস্তাটাকে আরো সহজ করে দিবে পরিকল্পনা করতে। দর্শক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন।